7 বছর পর দলের বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তারেক রহমান। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার। সরকারের কিছু লোক ছাড়া পুরো দেশের মানুষ অনিশ্চয়তায় মন্তব্য রিজভীর। তরুণদের জেগে ওঠার আহ্বান জামায়াত আমিরের। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। পদ পাওয়া নিয়ে দুপক্ষের হাতাহাতি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। 7 বছর পর দলের বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। আজ জাতীয় সংসদ ভবনের এলডি হল এবং মাঠ প্রাঙ্গণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বিএনপি নেতারা বলছেন, বর্ধিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক অবস্থা উঠে আসবে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তার বক্তব্যে সারা দেশে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে যেমন কঠোর নির্দেশনা থাকবে, তেমনি আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের করণীয় সম্পর্কে জানাবেন তিনি। সর্বশেষ 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া। এর 3 দিন পর 8 ফেব্রুয়ারি তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান। এদিকে বর্ধিত সভায় কেবলমাত্র আমন্ত্রিতরা উপস্থিত হতে পারবেন এবং এই কারণে যারা আমন্ত্রিত নন তাদের সভা এলাকার আশেপাশে অহেতুক ভিড় না করার অনুরোধ জানিয়েছে দলটি। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সাভারের রাজালাক এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম এবং বিএআরসির তৈরি খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী একই সঙ্গে কাজ করে যাচ্ছে। আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। সরকারের কিছু লোক ছাড়া পুরো দেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। রিজভী জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে যে ঘরে ঘরে গডফাদার তৈরি হয়েছে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজনৈতিক সংকট, গ্রেফতার এবং নানা রকম মামলা মোকদ্দমার মধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবধর্মী কাজ করে আসছে বিএনপি। এই ধারাবাহিকতায় এবার ক্যান্সারে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ালো আমরা বিএনপি পরিবার। আমি আজীবন আমার পরিবার, আমার ছেলেমেয়ে কৃতজ্ঞ হয়ে থাকবো। সহায়তা প্রদান অনুষ্ঠানে নগদ অর্থ তুলে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতি মানে শুধুমাত্র মিছিল মিটিং করা নয়। শুধুমাত্র রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে দিয়ে আজকের যে বেড়ে ওঠা, তার মধ্যে আমরা এই ধরনের এই সংকটের মধ্যে এই কাজগুলো আমরা করে যাব। সামনে আমাদের মনে হয় আরো হয়তো লড়াই হতে পারে, আরো আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। নানা পরিস্থিতির মধ্যেও বিএনপির এই মানবধর্মী কাজের কখনোই ব্যত্যয় ঘটবে না। তিনি জানান, জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে কিছু মানুষ। আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে, হয়তো পুলিশ আমাদেরকে ধরবে না, কিন্তু রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না?
অনেকে বলছেন পুলিশ ঠিকমতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা, দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া। বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে দ্রুত এর সমাধানের আহ্বান জানান রুহুল কবির রিজভী। আজকে বিভিন্ন পাড়া মহল্লা মনে হচ্ছে অরক্ষিত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন মোহাম্মদ মাহফুজ আলম। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে সেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনি উপদেষ্টাদের দপ্তর বন্টন করেন। বুধবার মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্ব পুনর্বন্টন করেছেন। তাতে দেখা গেছে উপদেষ্টা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নাহিদ ইসলামের ছেড়ে যাওয়া আরেক মন্ত্রণালয় ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার হাতে রয়েছে। আগামী দিনে বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তরুণদের আবারও জেগে উঠতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের আয়োজনে জনসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। তবে কেউ যদি দেশের জন্য অসম্মান বা অপমানজনক কোনো কিছু চাপিয়ে দিতে চায়, দেশের স্বার্থে এ বিষয়ে ছাড় দেয়া হবে না। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম তারা কিছু করেন, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ হয়েছে। বুধবার বিকেলে ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের নাম এবং কমিটি ঘোষণা করা হয়। নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির এবং মুখপাত্র আশরেফা খাতুন। দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের এবং সদস্য সচিব মাহির আলমের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। তবে কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের মধ্যে বিক্ষোভ, হাতাহাতির ঘটনাও ঘটেছে। আগের মতো নিপীড়নমূলক, নির্যাতনমূলক, শোষণমূলক, নিষ্পেষণমূলক মামলা যেগুলো হয়েছে সেই ধারা যদি অব্যাহত রাখা হয় তাহলে দুদকের পরিণতিও একই হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। বুধবার দুপুরে পাবনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পাবনা জেলা প্রশাসক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনার সহযোগিতায় এই গণশুনানি আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হাফিজ আহসান ফরিদ। শিক্ষা সফর মানুষকে আত্মনির্ভরশীলতা শেখায়। সৃষ্টির রহস্য, মানুষ ও প্রকৃতির বিভিন্ন রূপ দর্শনের মাধ্যমে যেমন নিজেকে জানে, তেমনিভাবে বিশ্ব জ্ঞান ও লাভ করে। শিক্ষা সফরের মাধ্যমে বিষয়গুলো সহজে আত্মস্থ হয়ে যায় এবং তা স্মৃতির পাতায় যুগের পর যুগ থেকে যায়। এমন একটি গুরুত্বপূর্ণ স্মৃতি সংগ্রহ করতে সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন 2025 নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে। হৃদয় এস সরকারের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন 2025 অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই আয়োজনে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের সমাগমে যেন মিলন মেলায় পরিণত হয়।
বই পড়ে অর্জিত জ্ঞানের পূর্ণতার জন্যই শিক্ষা সফর বলে জানান শিক্ষার্থীরা। আমরা সকল বন্ধু বান্ধব মিলে একসাথে এখানে এসেছি এবং আমরা বছরে একটি আনন্দের দরকার বলে আমি মনে করি। আজকের দিনে অনুভূতিটা অন্যরকম। আমাদের বনভোজনের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা, এরপর রাফেল ড্র, এরপর আমরা বিভিন্ন রাইডে উঠবো। বইয়ের মাধ্যমে যে মহৎ উপলব্ধি পাওয়া যায় তা পূর্ণ ও সার্থক করতে হলে প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, এমনটাই জানান শিক্ষকরা। শিক্ষার্থীদের জন্য বনভোজনের জন্য বা শিক্ষা সফর প্রতি বছরই একটা গুরুত্বপূর্ণ অধিকারণীয় বিষয়। শিক্ষার একটি পাশাপাশি দরকার সবসময়। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি আজকে ড্রিম হলিডে পার্কে। এই পার্কে এসে আমাদের বাচ্চারা খুব আনন্দ উল্লাস উপভোগ করেছে। লেখাপড়ার পাশাপাশি যদি বনভোজন, আনন্দ, বিনোদন না থাকে, সাংস্কৃতিক না থাকে, তাহলে তো তাদের আনন্দনা হয়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সার্কেলের রাজস্ব বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষিকা উম্মে সাইমা খানম। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। বরগুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্টি লাভ করা এই ধারাবাহিকতায় বুধবার বরগুনা টাউন হল শহীদ মিনার মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে বরগুনায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। নরসিংদীর রায়পুরায় রাধাগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে সেখানকার প্রায় 12টি গ্রামের লাখো মানুষ। দুর্ভোগ লাঘবে স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। নরসিংদী প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকুর রহমান ইমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শফিকুল ইসলাম। সেতু না থাকায় শুকনো মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ও বর্ষা মৌসুমে ছোট নৌকায় নদী পারাপার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা। আড়িয়াল খাঁ নদীর উপর সেতু না থাকায় 12 গ্রামের লাখো মানুষকে পোহাতে হচ্ছে এই দুর্ভোগ। আমরা ছাত্ররা এপার পারাপারে খুব কষ্ট করে, কত ছাত্র পড়া পাও ভাঙছে, হাত ভাঙছে। এই প্রত্যেক মঙ্গলবারে মিনিমাম 20 থেকে 25,000 লোক এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে এই সাঁকো দিয়া। যখন বর্ষাকাল আসে নৌকা দিয়ে পারাপার করতে হয়, যার কারণে ছাত্রছাত্রীরা মানে সঠিক টাইমে প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না। অনেক সময় ব্রিজ ভেঙে পড়ে মানুষের যোগাযোগ এবং যাতায়াতে বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হয়। রোগী নিয়ে আসতে পারি না এই ব্রিজ দিয়া, অনেক সময় রোগী মারা যায়। দীর্ঘদিন ধরে স্থানীয়রা একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নেননি। প্রত্যেক দিন এখান থেকে আমাদের যাতায়াত কমসে কম না হলে 5 বার পরে বাচ্চা দুটো দিয়ে আসি, আবার বাচ্চা দুটো ওখান থেকে নিয়ে আসি। আমাদের এখান থেকে অনেক কষ্ট হয়। আমাদের কলেজে যাওয়া ঠিকঠাক মতো যাওয়া হয় না। ব্রিজটা না থাকার কারণে আমাদের খুবই ভোগান্তি হচ্ছে, মানে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এই ব্রিজটা শুধু আমাদের দাবি না, আমাদের সাথে আরো 2-3টা গ্রাম আছে, এদেরও দাবি। আমরা এই ব্রিজটা চাই। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, বছর খানেক আগে সেতুটি বাস্তবায়নের জন্য একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে মানে ব্রিজটা খুব খারাপ অবস্থায় আছে, আপনারাই দেখছেন যে এটা কি অবস্থায় আছে। তো এটা নির্মাণের জন্য আমি পিডি স্যারের সাথে যোগাযোগ করব যাতে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়। আর আশ্বাস নয়, দ্রুত আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের বাস্তবায়ন দেখতে চান এলাকাবাসী। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী লালমনিরহাট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল AK M মনিরুল বাহার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন, কিউব স্যাটেলাইট সহ মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামাদি পরিদর্শন করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের পর শিশু হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার সহ ২৪ ঘণ্টায় রহস্য উন্মোচন করেছে ফতুল্লা থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মানিক মিয়ার পুত্র ফেরদৌস আলী। মুক্তিপণের জন্য মাত্র ৫০,০০০ টাকা না পেয়ে শিশু বাইজিৎকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জবানবন্দিমূলক স্বীকারোক্তি দিয়েছে ফেরদৌস। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারে ৫ জনকে পিটিয়ে আহত এবং এক নারীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবেলা করা সহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনসমাবেশে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে হাজারো নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় নিত্য পণ্যের প্রয়োজনীয় মূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষানুরাগী এবং সমাজসেবক মাওলানা ইয়াসিন মজুমদারের সভাপতিত্বে এবং কারি আবু রাশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী শাহ আলম। এছাড়াও সাবেক ইসহাক মেম্বার, যুবদল নেতা ইলিয়াস ভূঁইয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আলিম উদ্দিন লতিফির দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আমার জন্মস্থান এখানে, আমার বাড়ি মাহিনী। ইনশাআল্লাহ আমি কথা দিলাম সবসময় যতদিন আছে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য সেবা করে যাব, মাদ্রাসার জন্য সহযোগিতা করব, সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি চট্টগ্রাম অঞ্চলের দ্বিবার্ষিক নির্বাচনের অনিয়মিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে সংগঠনের সদস্য মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় এবং আবুল কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য কাজী ইমরান এফ রহমান। নির্বাচনে কিছু দুর্বৃত্তরা প্রভাব বিস্তার করে প্রার্থীদের ভয়ভীতি দেখিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি সংগঠনের সদস্যপদ বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান বক্তারা। চট্টগ্রামে তাওহিদুল উম্মাহ মাদ্রাসার পাগড়ি এবং সনদ প্রদান অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তাওহিদুল উম্মাহ মাদ্রাসার চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া বাইতুল হুদা মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা ইমদাদুল নানুপুরি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন নাবিল ইনস্টিটিউটের প্রিন্সিপাল ডক্টর শোয়েব বিন রাশিদ মাক্কি। সাতক্ষীরায় 2 দিনব্যাপী 22তম বার্ষিক আমিনিয়া ইসালে সাওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তালার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর নিকারিপাড়া ঈদগাহ ময়দানে মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিশ্বাস এবং বি এম নাসির উদ্দিনের সার্বিক পরিচালনায় এর আয়োজন করা হয়। তালার দাসকাটি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা 1 আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
গাজীপুরের কাপাসিয়া কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নিজামউদ্দিন বিএসসির সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী এবং সমাজসেবক মোহাম্মদ মাজহারুল হক। এ সময় বক্তব্য রাখেন ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ, মনোহরদী ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাস 4 ইহুদি বন্দীর মৃতদেহ ফেরত দেওয়ার সাথে সাথে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে ইসরায়েল। বন্দীদের মৃতদেহ আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। এরপর ইসরায়েলি সরকার বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। ইতিমধ্যেই এসব বন্দীরা অধিকৃত ভূখণ্ডের ওফের কারাগার থেকে রেড ক্রসের গাড়িতে পশ্চিম তীরের রামাল্লা শহরে পৌঁছেছে। এর মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির বন্দি বিনিময়ের প্রথম পর্যায়ের সমাপ্তি ঘটে। প্রথম পর্যায়ে হামাস প্রায় 2000 ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 8টি মৃতদেহ সহ 33 জন বন্দীকে হস্তান্তর করে। এর আগে শনিবার গাজা থেকে হামাস 6 জন ইসরায়েলি বন্দীকে হস্তান্তর করার পরও ইসরায়েলি সরকার ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত করে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পঞ্চায়েত সমিতির অফিস ভাঙচুর এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার সুবারঢা সাবার ফ্যাক্টরি এলাকায় মদিনানগর পঞ্চায়েত সমিতির অফিসে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন সমিতির সাবেক সহ সভাপতি আনোয়ার পেদা এবং তার ছেলে ফিরোজ পেদার নেতৃত্বে অন্য এলাকা থেকে মিলন, সোহেল এবং শাকিল সহ বহিরাগত আরও 20 থেকে 25 জন লোক এলাকাবাসীর উপর অতর্কিতভাবে এই হামলা চালায়। খবর পেয়ে রাতেই পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে ইউথ স্টার্টআপ সামিট 2025। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজনে ঢাকা ও ময়মনসিংহ পর্বের শীর্ষ 8টি প্রকল্পের প্রতিযোগীরা বিশেষজ্ঞ বিচারক বোর্ডের সামনে পিচিং কম্পিটিশনে অংশ নেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। আরও উপস্থিত ছিলেন পিলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমেদ তৈয়ব এবং স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। ভিন্নমাত্রা প্রকাশনী থেকে 2025 সালে প্রকাশিত 50টি বইয়ের প্রকাশনা উৎসব বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। এ সময় এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়নের কাব্যকথায় 10 নামে একটি কবিতার বই উন্মোচন করা হয়। ভিন্নমাত্রা প্রকাশনীর স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মৎস্য ভাণ্ডার হিসেবে সুপরিচিত সিরাজগঞ্জের চলনবিল। ঐতিহ্যবাহী চলনবিলের মাছের চাহিদা রয়েছে দেশ জুড়েই। এখানে প্রতি বছর কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়। চলতি বছর এই অঞ্চলে 1,80,000 মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মির্জা আব্দুর রব বুলবুলের রিপোর্ট, জানাচ্ছেন আনোয়ার রাজ। শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের চলনবিল, যেখানে ঐতিহ্যবাহী চলনবিলের পাশাপাশি স্থানীয় প্রায় 35,000 পুকুরে হয় মাছ চাষ। এসব মাছ বিক্রি করা হয় মহিষলুটি মাছের আড়তে। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসেন মাছ কিনতে। আমি এখানে 2003 সালে ব্যবসা করি। এখানে ভালো ভালো মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ পাওয়া যায়। এখানে পদ্মা মাছ কিনি, আমি এখানে জিয়াল মাছ কিনি, কই মাছ কিনি। এই জায়গাতে আমরা পাইকার যেগুলো আসে সেগুলো নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আমরা সজাগ থাকি। প্রতিদিন গড়ে এই আড়তে 2 থেকে 3 কোটি টাকার মাছ কেনাবেচা হয়, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। এখানে বড় রুই, কাতল, বোয়াল, চিংড়ি, আপনার গলসা এবং শোল, টাকি। এখানে যত পাইকার আছে অনেক, ঢাকা, তারপরে আপনার টাঙ্গাইল, তারপরে সিরাজগঞ্জ, তারপরে বহু দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে সব দিকে থেকে পাইকার আসে। আসার পরে এখানে মাছ কিনে
সারা বাংলাদেশে দুর্দান্ত ছড়িয়ে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আড়তে ব্যবসায়ীদের অসুবিধার কথা চিন্তা করে নিরাপত্তা নিশ্চিত করা সহ সার্বিক উন্নয়নে কাজ চলছে। এই অর্থ বছরে উপজেলা পরিষদের যে হাট উন্নয়নের যে ফান্ড আছে, সেই ফান্ড থেকে আমরা কিছু প্রকল্প হাতে নিয়েছি। তো যেমন নওগাঁ হাট উন্নয়নের একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে মহেশলুটি সহ আরও করা হবে, বিশেষ করে যে শেড নির্মাণ করা। চলনবিলের পুকুরগুলো থেকে চলতি বছরে 1,80,000 মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। 7 বছর পর দলের বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তারেক রহমান। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার। সরকারের কিছু লোক ছাড়া পুরো দেশের মানুষ অনিশ্চয়তায়, মন্তব্য রিজভীর। তরুণদের জেগে ওঠার আহ্বান জামায়াত আমিরের। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। পদ পাওয়া নিয়ে দুপক্ষের হাতাহাতি। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।